আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা এইচএসএলসি পরীক্ষা 2026 এর জন্য বাংলা রচনা নিয়ে আসলাম। এখান থেকে পড়লে তোমরা ডেফিনেটলি 8 মার্ক পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে 100%, 2,00,000% কমন পরীক্ষায় থাকবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, সকল রচনাগুলা কপিতে লিখে শিখে নেবে। আশা করি এখান থেকে পরীক্ষায় থাকবে। এসএসসি এক্সাম 2026 আমি আগে দিয়ে দিচ্ছি। সবার সাথে ভিডিওটা শেয়ার করা চাই। 8 মার্কসের কিন্তু বাংলা রচনা, 8 মার্ক পেতেই লাগবে তোমাদের। আমি শর্ট করে সুন্দর করে দিয়ে দিয়েছি, দেখে নেবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। নতুন করে দেখে থাকলে আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি সব ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের দিয়ে দেবো। আর ক্লাস 11 এবং 12 বলছি, সবার ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। এক এক করে আমি বানানো শুরু করে দিয়েছি, পেয়ে যাবে সবগুলা ইম্পর্টেন্ট, সবকিছু। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। উনি জুবেন গার্গ, ওনাকে শতকোটি নমস্কার। ওনার বিষয় একটি প্রবন্ধ বা রচনা এবার পরীক্ষাতে আসতে পারে, খুবই কমন। চলো শুরু করা যাক ওনাকে দিয়ে। ফার্স্ট ওনার রচনা দিয়ে শুরু করা যাক। প্রথম হলো অসমে বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবেন গার্গ, বা একজন অসমে বিখ্যাত সঙ্গীত শিল্পীর বিষয়ে আসতে পারে পরীক্ষাতে। প্রথম পরিচয় লাগবে। জুবেন গার্গ অসমে একজন অত্যন্ত জনপ্রিয় প্রতিভাবান সঙ্গীতশিল্পী। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী গায়ক, সঙ্গীত পরিচালক, অভিনেতা ও চিত্রনাট্যক হিসাবে তিনি সমান সাফল্য অর্জন করেছেন। জন্ম এবং শৈশব। তিনি 18 নভেম্বর 1972 সালে অসমের তেজপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা মুকুল গার্গ একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ এবং মাতা ইলা গার্গ সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। পরিবারে থেকেই তিনি সঙ্গীতের মাধুর্য গ্রহণ করেন। তারপরে সঙ্গীত জীবনের সূচনা। ছোটবেলা থেকেই বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা অর্জন করেন এবং অসমীয়া গান দিয়ে তার ক্যারিয়ার শুরু হলেও পরবর্তীকালে বাংলা, হিন্দি সহ বহু ভাষায় গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। তারপর হিন্দি চলচ্চিত্রের অবদান। হিন্দি ছবির গান ইয়া আলী তাকে সারা ভারতে পরিচয় করে। এই গানটি ক্যারিয়ারে মোড় ঘুরে দেয় এবং অসমীয়ার বিভিন্ন ভালো ভালো গান তিনি গেয়েছেন। ফেমাস গান। অসমীয়া সংস্কৃতির প্রচার। জুবেন গার্গ অসমীয়া ভাষা ও সংস্কৃতি দেশ বিদেশে ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা পালন করেন। বহু অসমীয়া সিনেমার অ্যালবামও জনপ্রিয় করেছেন। সামাজিক অবদান। তিনি বিভিন্ন সমাজের কর্মকাণ্ডে, সঙ্গীত উৎসব ও দানশীল কাজের অংশগ্রহণ করে এবং অসমের মানুষের সমস্যা নিয়ে তিনি সর্বদা সরব থাকতেন। সম্মান। কি সম্মান পেয়েছেন? সঙ্গীতের অতুলনীয় অবদানের জন্য তিনি বহু জাতীয় আঞ্চলিক পুরস্কার পেয়েছেন। উপসংহার। জুবেন গার্গ শুধু একজন সঙ্গীত শিল্পী নয়, তিনি অসমের গৌরব, যুব সমাজের অনুপ্রেরণা। তার সঙ্গীত আমাদের দেশ সাংস্কৃতিক উচ্চতায় পৌঁছে দিয়েছে। তারপরে নেক্সট আরেকটা প্যারাগ্রাফ দেখো। ছাত্র জীবনে দায়িত্ব কর্তব্য। এবার 100% কমন কিন্তু ছাত্র জীবনে দায়িত্ব কর্তব্য। দেখো না, ভূমিকাটা কি হবে? ছাত্র জীবন হলো মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপস্থিতির সময়। এই সময় একজন শিক্ষার্থী ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করে। ছাত্র জীবনের মূল লক্ষ্য শুধু জ্ঞান অর্জন নয়, বরং একজন আদর্শ মানুষ হিসেবে, সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা। তাই এই সময়ে প্রতিটি ছাত্রকে নিজের কিছু নির্দিষ্ট দায়িত্ব কর্তব্য থাকে, যা সঠিকভাবে পালন করা অপরিহার্য। 2 নম্বর পয়েন্ট দেখো। বিদ্যারম্ভ এবং অধ্যয়ন। ছাত্র জীবনের প্রথম কর্তব্য হলো বিদ্যা অর্জন করা। নিয়মিত পড়াশোনা, শ্রেণীকক্ষে মনোযোগ সহকারে শিক্ষকের কথা শোনা এবং পাঠ্যক্রমের বাইরে সাধারণ জ্ঞান অর্জনের চেষ্টা করা একজন ছাত্রদের মূল দায়িত্ব। কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীকে তার কৌতূহল, জিজ্ঞাসা নিয়ে নতুন কিছু শেখার আগ্রহ দেখাতে হবে। অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন ছাত্র তার শিক্ষক জীবনে সাফল্য লাভ করতে পারে। পরিবার ও গুরুজনের প্রতি দায়িত্ব। পরিবার হলো একজন ছাত্রদের প্রধান পাঠশালা। বাবা মা, ভাই বোন এবং পরিবারের অন্যদের সদস্যের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং তাদের কথা শোনা এবং পরিবারের কাজে সাহায্য করা ছাত্রদের নৈতিক কর্তব্য। এইভাবে শিক্ষকদের প্রতি সম্মান দেখানো এবং তাদের নির্দেশ মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষকরা শুধু জ্ঞান দেন না, বরং জীবনের সঠিক পথ দেখান। তাই গুরুজনের প্রতি শ্রদ্ধা ছাত্র জীবনে একটি অপরিহার্য অংশ। সুনাগরিক হয়ে ওঠা।
ছাত্র জীবন থেকে একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার প্রস্তুতি নিতে হয়। দেশের আইন কানুন নিয়ম নীতি সম্পর্কে সচেতন থাকা এবং তা মেনে চলার অভ্যাস গড়ে তোলা উচিত। সমাজের প্রতি দায়শীলতা আচরণ করা এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখা এবং দেশের সম্পদ রক্ষা মানসিকতা তৈরি করা ছাত্র জীবনে একটি গুরুত্বপূর্ণ দিক। একজন সুনাগরিক হিসেবে দেশের উন্নয়নের ভূমিকা রাখার জন্য নিজেকে প্রস্তুত করার প্রতিটি ছাত্রের কর্তব্য। 4 নম্বর পয়েন্ট, আমি পয়েন্টগুলো কিন্তু সবগুলো তোমাদের এসএসসি এক্সাম 2026 আসবে, এর অন্য প্রশ্নতে থেকে আমি তুলে দিয়েছি, যেগুলো পয়েন্ট দিয়ে দেয় অলরেডি পরীক্ষাতে। একজন ছাত্র সমাজে অবিচ্ছেদ্য অংশ। সমাজকে উন্নত করতে তার ভূমিকা রয়েছে। সমাজে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং সমাজসেবামূলক কাজে নিজেকে নিযুক্ত করা ছাত্রদের সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে। এর মধ্যে সমাজের প্রতি সংবেদনশীল হতে শেখে এবং মানবিক গুণাবলী অর্জন করে। উপসংহার, ছাত্র জীবনে শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একটি সামগ্রিক বিকাশের সময়। এই সময় অভিজ্ঞতা, জ্ঞান, মূল্যবোধ এবং দায়িত্ববোধ একজন মানুষকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলে। তাই প্রতিটি ছাত্রদের উচিত তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকা এবং তার নিষ্ঠার সাথে পালন করা। এর মাধ্যমে তারা নিজেদের জীবনে সফল করতে পারে এবং দেশের সমাজের জন্য মূল্যবান সম্পদ হিসাবে গড়ে উঠাতে পারে। তারপরে আরেকটা দেখো প্যারাগ্রাফ, অসমের বন বনভূমি সংরক্ষণ, ভেরি ইম্পর্টেন্ট। প্রথম ভূমিকা, অসমের ভারতের উত্তর পূর্ব অঞ্চলের একটি রাজ্য, তার সমৃদ্ধ বনভূমির জন্য পরিচিত। এই বনভূমি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের উৎস নয়, বরং এটি রাজ্যের পরিবেশগত ভারসাম্য এবং জীব বৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বর্তমানে বিভিন্ন কারণে এই বনভূমি মারাত্মক হুমকির মুখে পড়ে। অসমের বনভূমি রক্ষা সংরক্ষণে তাই এটি একটি জরুরি বিষয়, যা কেবল পরিবেশের জন্য নয়, মানব জাতির অস্তিত্বের জন্য অপরিহার্য। তারপর নেক্সট পয়েন্ট, বনভূমি ও মানব জীবন। বনভূমি ও মানব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটি আমাদের অক্সিজেন সরবরাহ করে, জলবায়ু নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ যেমন কাঠ, ওষুধ, ফলমূল ইত্যাদি প্রদান করে। অসমে বনভূমি এখানকার মানুষের জীবন ও জীবিকার প্রধান উৎস। চা বাগান থেকে শুরু করে বিভিন্ন কৃষিভিত্তিক শিল্প, সবকিছুর জন্য বনভূমি অবদান অনস্বীকার্য। এছাড়া বনভূমি অসংখ্য পশু পাখির আবাসস্থল, যা রাজ্যের জীববৈচিত্র্যের সমৃদ্ধি করে। তারপরে বনভূমি উচ্ছেদ ও সংরক্ষণ। বনভূমি উচ্ছেদের প্রধান কারণগুলির মধ্যে রয়েছে জনসংখ্যা বৃদ্ধি, নির্বিচারে গাছ কাটা, শিল্পায়ন এবং নগরীকরণ। এই কারণে বনভূমির পরিমাণ দ্রুত হ্রাস পাচ্ছে, যা পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। অসমে বনভূমি সংরক্ষণের জন্য সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এর জন্য নতুন বনায়ন প্রকল্প গ্রহণ করা এবং বনভূমি সুরক্ষার কঠোর আইন প্রণয়ন করা এবং অবৈধভাবে গাছ কাটা বন্ধ করা জরুরি। এছাড়া মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে বনভূমির উপকারিতা। দেখো, বনভূমি আমাদের জন্য অসংখ্য উপকার বয়ে আনে। এটি মাটি ক্ষয় রোধ করে এবং বন্যা নিয়ন্ত্রণ করে এবং ভূগর্ভে জলের স্তরে রাখতে সাহায্য করে। বনভূমি বিভিন্ন বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থলে, যা বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। এছাড়া বনভূমি পর্যটন শিল্পের বিকাশে সহায়ক এবং যা অর্থনৈতিক গুরুত্বপূর্ণ অবদান রাখে। অসমে বনভূমি থেকে প্রাপ্ত বিভিন্ন ঔষধাদি গাছপালা স্থানীয় মানুষের চিকিৎসার কাজে ব্যবহৃত হয়। তারপরে দেখো উপসংহার, অসমের বনভূমি সংরক্ষণ একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার জন্য নিরন্তর প্রচেষ্টার প্রয়োজন। সরকার, স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগে কেবল এই মূল্যবান প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে পারে এবং বনভূমি সংরক্ষণের মানে শুধু গাছ বাঁচানো নয়, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের একটি সুরক্ষিত বসবাসযোগ্য পৃথিবীর উপহার দেওয়া। তাই আমাদের সকলের উচিত এই মহৎ কাজে নিজেকে নিয়োজিত করে এবং অসমের বনভূমি সংরক্ষণে সুরক্ষিত রাখা। তারপরে দেখো নেক্সট আরেকটা প্যারাগ্রাফ, কম্পিউটার।
কম্পিউটার। প্রথম হলো ভূমিকা। কম্পিউটার হলো একটি যন্ত্র এবং বিভিন্ন তথ্য প্রক্রিয়া ও গণনা করতে পারে। এটি মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এটি আবিষ্কার থেকে শুরু করে আধুনিক যুগের বিবর্তনের পর্যন্ত কম্পিউটার আমাদের জীবনে যাত্রাকে এক বিপ্লবী পরিবর্তন এনেছে। ২ নম্বর পয়েন্ট দেখো, আবিষ্কার ও প্রথম যুগের কম্পিউটার। কম্পিউটার আবিষ্কারের ইতিহাস বেশ পুরনো। ১৭০০ শতাব্দীর ব্লেইজ পাস্কেল এবং গটফ্রিড লিবনিজ এর মতো বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্যালকুলেটর তৈরি করে। তবে আধুনিক কম্পিউটারের ভিত্তি স্থাপন চার্লস বেবেজ। তিনি ১৮২২ সালে ডিফারেন্স ডিফারেন্স ইঞ্জিন এবং ১৮৩৭ সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করেন, যা আজকে কম্পিউটারের ধারণার মূল ভিত্তি। প্রথম প্রথম প্রজন্মের কম্পিউটারগুলি ছিল বিশাল আকারের, ভ্যাকুয়াম টিউব ব্যবহার করতে এবং প্রচুর বিদ্যুৎ খরচ করতে। এদের মধ্যে ইএনআইএসি এবং ইউএনআইভিএসি-1 উল্লেখযোগ্য। তারপর দেখো আধুনিক কম্পিউটার। ট্রানজিস্টর এবং ইন্টিগ্রেটেড সার্কিটের আবিষ্কারের ফলে কম্পিউটারের আকার ছোট হতে থাকে এবং কার্যকারিতা বৃদ্ধি পায়। মাইক্রোপ্রসেসরের উদ্ভাবন কম্পিউটার জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করে। এরপর আসে ব্যক্তিগত কম্পিউটার, ল্যাপটপ এবং ট্যাবলেট এবং স্মার্টফোন। আধুনিক কম্পিউটারগুলি শুধু গণনাতে সীমাবদ্ধ নয়, বরং এটি মাল্টিমিডিয়া, ইন্টারনেট, ক্রিমিং, বুদ্ধিমত্তা এবং ডেটা বিশ্লেষণের মতো অসংখ্য কাজে ব্যবহার করে। তারপরে মানব জীবনে এর ভূমিকা। কম্পিউটার মানব জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে তার প্রভাব বিস্তার করে। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, বিনোদন, গবেষণা, প্রতিরক্ষা সর্বদা এই ব্যবহার অপরিহার্য। শিক্ষার্থীরা অনলাইন পড়াশোনা করতে পারে, চিকিৎসকরা রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য কম্পিউটার ব্যবহার করে এবং ব্যবসায় তাদের কাজে সহায়তা করে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে। ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বজুড়ে মানুষের মধ্যে যোগাযোগ সহজ হয়েছে। তারপর এলো সমস্যা। কম্পিউটারে অনেক সুবিধা থাকলেও কিছু সমস্যা রয়েছে। সবার অপরাধ, ডেটা চুরি এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার অন্যতম প্রধান সমস্যা। এছাড়া দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহারের ফলে চোখের সমস্যা, মানসিক চাপ এবং শরীর নিয়ন্ত্রণ দেখা দিতে পারে। কম্পিউটার অতিরিক্ত ব্যবহারে শিশুদের সামাজিক দক্ষতা হ্রাস পায়। উপসংহার: কম্পিউটার আমাদের জীবনে সহজ দ্রুত এবং আরও দক্ষ করে তুলেছে। এটি প্রযুক্তি এক অসাধারণ আবিষ্কার যা মানব সভ্যতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এটির সঠিক দায়িত্ব ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং নতুন নতুন সম্ভাবনা উন্মোচনে কম্পিউটার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটা হলো কম্পিউটারের উপর রচনা। দেখো তোমার প্রিয় গ্রন্থ আসতে পারে পরীক্ষায়। তোমার প্রিয় গ্রন্থ দেখো ভূমিকা এসেছে পরীক্ষাতে। বই মানুষের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ। বইয়ের পাতায় লুকিয়ে থাকা জ্ঞান, কল্পনা, আবেগ এবং অভিজ্ঞতা। বই পড়া আমাদের নতুন নতুন জগতে আবিষ্কার করে এবং নতুন মানুষের সাথে পরিচিত হই এবং নিজেদের চিন্তা ভাবনার দিগন্তে প্রসারিত করে। আমার জীবনে এমন একটি বই আছে যা আমাদের গভীরভাবে প্রভাবিত করেছে, যা আমাদের প্রিয় গ্রন্থ হয়ে উঠেছে। সেই বইটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কালজয়ী উপন্যাস পথের পাঁচালী। গ্রন্থের নাম ও লেখক। তারপরে দেখো, আমার প্রিয় গ্রন্থ হলো পথের পাঁচালী। এটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। ১৯২৮ সালে প্রকাশিত এই উপন্যাসটি বাংলা সাহিত্যের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। লেখকের সহজ সরল ভাষা এবং গভীর জীবনবোধ এই উপন্যাসটি অমর করে রেখেছে। গ্রন্থের বিষয়বস্তু:
পথের পাঁচালী মূলত গ্রামীণ বাংলা জীবনযাত্রার দরিদ্র এবং প্রকৃতির অনবদ্য চিত্র। উপন্যাসের প্রধান চরিত্র অপু এবং দুর্গা গ্রাম সহজ সরল জীবনের তাদের শৈশবের আনন্দ, দুঃখ, কষ্টের অভাব, অনটন এবং প্রাকৃতিক সঙ্গে তাদের গভীরভাবে সম্পর্ক এই উপন্যাসগুলির মূল উপজীব্য। অপু ও দুর্গা প্রকৃতির কোলে বেড়ে ওঠা তাদের চোখে থাকে অপর কৌতূহল এবং স্বপ্ন। তাদের বাবা হরিহর একজন দরিদ্র ব্রাহ্মণ যিনি সংসারের অভাবে দূর করার জন্য সর্বদা চেষ্টা করেন। তাদের মা সর্বজয়া সংসারের সমস্ত চাপ একা হাতে সামলান। উপন্যাসের প্রতিটি চরিত্রের জন্য জীবন্ত এবং তাদের সুখ দুঃখের কাহিনী আমাদের মনকে স্পর্শ করে। তারপরে ভালো লাগার কারণ পথের পাঁচালী আমাদের প্রিয় গ্রন্থ হওয়ার বেশ কারণ আছে। কারণটি হয়েছে প্রথমত লেখকের অসাধারণ বর্ণভঙ্গি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেভাবে গ্রামীণ প্রকৃতি, নদী, বন, আকাশ ও মানুষের জীবনকে তুলে ধরেছে তার পাঠকে মনে এই গভীর চাপ ফেলে। অপু চোখের দেখা গ্রামের দৃশ্য, দুর্গার চঞ্চলতা এবং তাদের ভাই বোনের সম্পর্ক আমাদেরকে মুগ্ধ করে। দ্বিতীয়ত এই উপন্যাসের মাধ্যমে আমাদের গ্রামীণ জীবনে এক বাস্তব চিত্র দেখতে পাই। দারিদ্র্য থাকলেও মানুষের মধ্যে ভালোবাসার স্বপ্ন ও বেঁচে থাকার অদম্য স্পৃহা থাকে আমাদের অনুপ্রাণিত করে। অপু ও দুর্গার শৈশব আমাকে আমার নিজের শৈশবের কথা মনে করিয়ে দেয়। আমাদের নিষ্পাপ আনন্দ, কাশবনে ছুটাছুটি করা, রেলগাড়ি দেখার জন্য অপেক্ষা করা, সব দৃশ্য আমাদেরকে নস্টালজিয়া করে তোলে। তারপরে দেখো উপসংহার। উপসংহারটা কি হবে দেখো। পথের পাঁচালী শুধু একটি উপন্যাস নয়, এটি একটি জীবন দর্শন। আমাদের শেখার যে জীবন যতই কঠিন হোক না কেন, স্বপ্ন দেখা, ভালোবাসার বন্ধন কখনো শেষ হয় না। এই বইটি আমাদের প্রকৃতির কাছে এনে দিয়েছে জীবনের ছোট ছোট আনন্দ মুহূর্ত এবং উপলব্ধি করতে শিখিয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই সৃষ্টি বাংলা সাহিত্যে সমৃদ্ধ করেছে এবং এটি চিরকাল পাঠকের হৃদয়ে অম্লান হয়ে থাকবে। তারপরে দেখো আরেকটা বিজ্ঞানের উপরে, মানব জীবনে বিজ্ঞানের দান। ভূমিকা প্রথম। বিজ্ঞান মানব জীবনে এক অপরিহার্য অংশ। জীবনের বিভিন্ন অংশ আবিষ্কারের মাধ্যমে জীবন সহজ, আরাম করে উন্নত করেছে। প্রাচীন কাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিজ্ঞান মানব সমাজের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে। বিজ্ঞানের এই অবদান আমাদের জীবনে মানব মনকে অনেক উন্নত করেছে। তারপরে বিজ্ঞানের নানা আবিষ্কার। বিজ্ঞানের অসংখ্য আবিষ্কারের মাধ্যমে প্রধান আবিষ্কার আমাদের জীবনে অমূল্য পরিবর্তন করেছে। বিদ্যুৎ আমাদের যুগান্তকারী আবিষ্কার। এটি আমাদের দৈনিক জীবনে প্রায় প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করা। আলো জ্বলা থেকে শুরু করে কলকারখানা চালানো, কম্পিউটার ব্যবহার, মোবাইল চার্জ ইত্যাদি সবকিছু ক্ষেত্রে বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবন অচল। তারপর রেডিও টেলিভিশন আবিষ্কারের ফলে তথ্য বিনোদন মানুষের কাছে খুব সহজে পৌঁছেছে। রেডিওর মাধ্যমে দুরন্ত খবর শোনা যায় এবং টেলিভিশনের মাধ্যমে আমাদের দেশ বিদেশে বিভিন্ন ঘটনা হতে পারে। কম্পিউটার আমাদের অসাধারণ আবিষ্কার। এটি সংরক্ষণের বিশ্লেষণের ক্ষমতা করে দিচ্ছে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ইত্যাদি কম্পিউটার অপরিহার্য। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি মানুষের আশীর্বাদ এবং বিভিন্ন রোগ টিকা, অ্যান্টিবায়োটিক, উন্নত পদ্ধতির সার্জারির মানুষের জীবনে আয়ু বৃদ্ধি করেছে। যোগাযোগ ব্যবস্থা, মোবাইল ফোন ইন্টারনেটের আবিষ্কারের ফলে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা খুব সহজ হয়েছে। তারপরে মানব জীবনে বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের অবদানের মাধ্যমে মানব জীবনে কি বিজ্ঞানের অবদান প্রতিটি ক্ষেত্রে। কৃষি ক্ষেত্রে অবদান আছে, শিল্পের ক্ষেত্রে, যোগাযোগ ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে কি কি অবদান আছে দেখে নেবে। তারপর উপসংহার। মানব জীবনে গুরুত্বপূর্ণ অংশ। জীবনের সঠিক ব্যবহার আমাদের জীবনে আরো সুন্দর ও উন্নত করতে পারে। তবে বিজ্ঞান অপরিহার্যের ফলে পরিবেশ দূষণ, পারমাণবিক যুদ্ধ, অন্যান্য সমস্যার সৃষ্টি করতে এবং মানব সমাজে উচিত বিজ্ঞানের ইতিবাচক দিকগুলি গ্রহণ করে এবং অপব্যবহার থেকে বিরত থাকা এবং জীবনকে মানব কল্যাণে ব্যবহার করে আমাদের একটি উন্নত সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে পারি। এটা হলো তোমার হাফ পার্ট দিয়েছে, আর হাফ পার্ট আরেকটা ভিডিওর মাধ্যমে তোমরা দিয়ে যাবে। পার্ট 2 এর মাধ্যমে পার্ট 1টা দেখবে এবং পার্ট 2 এর মাধ্যমে আমরা বাকি সবগুলা যেগুলা